ইদানিংকালে অনেক বেশি ফ্যাসিবাদ কার্ড ব্যবহার হচ্ছে রাজনীতিতে। এটা আমার কাছে এক ধরনের মনে করেন এখন খেলো হয়ে গেছে। আপনি ফ্যাসিবাদের দোহাই দিচ্ছেন, ট্যাগিং করছেন, মবকৃষি হয়েছে, বহু কিছু হয়েছে, কিন্তু আমরা মনে করেন যে ফ্যাসিবাদের অনেক দোসরকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেট্রোনাইজ করা হয়েছে এবং এখনো অনেকে ধরাছোঁয়ার মধ্যে আছেন। ফ্যাসিবাদের দোসররা এখনো বিদ্যমান আছেন। সেদিক থেকে এখন কেউ যদি বলেন যে মানে ফ্যাসিবাদের ট্যাগ দিয়ে কাউকে কিছু করবেন, আমার কাছে এই জন্য একটু বিষয়টা যখন শুনি তখন খুব হতাশ লাগে। আপনি ফ্যাসিবাদ বলে যে বিষয়টা থাকে, যেমন আপনি যে ওয়ার ক্রাইম, আপনাদের আমাদের যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, সেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি দিয়ে আপনি অনেকের হয়তো বিচার করতে পারবেন, কিন্তু বিদ্যমান আমাদের যেই প্রচলিত পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড, এই অনুযায়ী বিচার করতে গেলে দেখা গেছে যে সবকিছু সবার বিচার করতে পারবেন না। আমি এই কথাটা এই কারণেই বলছি, অনেকে কিন্তু এই ফাঁক ফোকর দিয়ে কিন্তু বেরিয়ে যাবেন যদি আপনি চূড়ান্ত বিচারের কথাটাই আসে। তাহলে আপনি যে ফ্যাসিবাদের কথা বলে কাকে ধমকটা দিচ্ছেন? ইট ডাজন্ট এক্সিস্ট অ্যাট অল। অপরাধী যারা রাজনৈতিকভাবে গণহত্যার সঙ্গে জড়িত ছিল, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, মানুষকে গুম করেছে, খুন করেছে, স্পেসিফিক্যালি যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস আছে। আর একটা জিনিস যে কথাটা আমরা বলেছিলাম, তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, যেমন সাবেক প্রধানমন্ত্রী যিনি আপনার নির্দেশ দিতেন, আপনার ফ্যাসিবাদের দোষের এই সুপিরিয়র রেসপন্সিবিলিটির মধ্যে বহুত মিডিয়া ব্যক্তিত্ব কিন্তু থাকবেন। অনেকে আপনার বলেছিলেন যে আপনার কবর পর্যন্ত শেখ হাসিনাকে সাপোর্ট করব। অনেকে বলেছেন প্রথমে তোমাকে চাই, শেষ তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই। এ ধরনের লোকরাও কিন্তু আমাদের এখানে আছেন, তাই না? আবার আমি এখনো দেখছি, আমার কাছে, আমি একজন আইনজীবী, আমি নিজে তো মনে করি যে মামলা মোকদ্দমা পরিচালনা করি, বাবু ভাই সাংবাদিকতা করেন, আপনারা সাংবাদিকতা করেন, আমার বন্ধু ব্যারিস্টার সাজ্জাদ তিনি নিজেও নিশ্চয়ই জানেন, যাদের মনে করেন যে কোনো ভিউ নাই, তারা হয়তো দেখা গেছে ভিতরে আছেন, কিন্তু যারা পারপেট্রেটর ছিলেন, যারা পালের গোদা ছিলেন, তারা বহাল তবিয়তে বাইরে আছেন। তাহলে কাকে কিসের ধমকটা দিচ্ছেন? কে কাকে ধমকটা দিচ্ছে? একদম। আসলে আমার কথাটা হচ্ছে যে দেখেন, ফ্যাসিবাদ বলেন, জনগণের স্বার্থের বিরুদ্ধে যাদের কথা বলেন, পক্ষের কথা বলেন, সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। এটা হচ্ছে একেবারে বড় নেতা হয়ে গেলাম, ধমক দিব, আমার মনে হয় না যে সেটা কাজ করবে। অন্তর্বর্তী সরকারের ওই সময় থেকে আমরা এই ফ্যাসিবাদের দোসর এই শব্দটাকে ট্যাগ হিসেবে ব্যবহার করতে দেখেছি, যেটা আমরা ভেবেছিলাম যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর নির্বাচিত সরকার আসলে রাজনীতির মধ্যে অন্তত এই শব্দগুলো পক্ষ বিপক্ষ বলবে না, কিন্তু আমরা এখন সেটা ফ্রিকোয়েন্টলি ব্যবহার হতে দেখছি। কিছু যুক্ত করবেন কিনা? আমি একটু এর সঙ্গে একটু 30 সেকেন্ডে একটা কথা বলি, যে লোম বাঁচতে গেলে কম্বল উজাড় হয়ে যায়, এটাও কিন্তু মানতে হবে আপনাকে। একদম। আপনার মনে করেন যে ডিগ্রি অফ, কি বলে আপনার, আমার বন্ধু সাজ্জাদ বলতে পারবেন, আমরা তো বলি যে কত বেশি কি কত ক্ষতিকারক, তাই না? যে জিনিসটা বলি যে কেউ 10 ডিগ্রি, কেউ 20 ডিগ্রি, কেউ 50 ডিগ্রি, কেউ 80 ডিগ্রি, একটা জায়গায় আসতে হবে আপনাকে। রেকনসিলিয়েশনের প্রসেস কিন্তু একটা আছে, আপনি রেকনসিলিয়েশন ছাড়া এই দেশটাকে এগিয়ে নিতে পারবেন না। তো সেখানে কাউকে কাউকে আপনাকে মনে করেন যে ছাড় দিতে হবে, তাকে মনে করেন যে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। আপনার মনে আছে রেকনসিলিয়েশন, ট্রুথ এন্ড রেকনসিলিয়েশন কমিশন হয়েছিল 1/11 সময়, হয়েছিল না? তো সে ধরনের সুযোগও দিতে হবে, কিন্তু যে এই সুযোগটা না পেয়েও এখন আবার মাথা চাড়া দিয়ে উঠবেন, ফনা তুলবেন জনগণের উপরে, মনে করেন যে আবার সেই ফেসিস্টদের যেই ধরনের আপনার ভূমিকা ছিল সেই কাজটা গোপনে গোপনে করবেন, কিংবা ফেসিস্টকে ফ্যাসিলিটেট করার জন্য, কিংবা নতুন ফেসিজমের উৎপত্তি যেন হয় তার জন্য কাজ করবেন, তাদেরকে সবারই ঘৃণা করা উচিত, তাদের বিরুদ্ধে সবারই একসঙ্গে কাজ করা উচিত। সেটা হোক বিরোধী দল, হোক সরকারি দল, সবাইকেই কিন্তু গণতন্ত্রের কিছু মৌলিক জায়গায় আসলে এক থাকাটা জরুরি। আমি তো অবশ্যই বলবো, বিরোধিতার খাতিরে যে বিরোধী দল বিরোধিতাই করবেন তা না। আমি আরেকটি ইস্যুতে কথা বলবো, তার আগে যদি আমি একটু অসীমের সাথে একটা বিষয় দ্বিমত করি, সেটা হচ্ছে উনি বলেন যে লোম কি বাঁচতে গিয়ে কম্বল উজাড় হয়ে যায়, উজাড় হবে। এটা আমি মনে করি না। গত যে 17 বছর যে ফেসিজমটা কায়েম করেছে, এখানে যে খুব বড় ধরনের বড় অনেক মানুষ সম্পৃক্ত তা কিন্তু না, একদম ক্যাটাগরিক্যালি কিছু মানুষ জড়িত এটার সাথে ছিল, ঠিক আছে? সাধারণ মানুষ কিন্তু এগুলোর সাথে নাই। এটা ঠিক 1971 সালের মতোই, যেমন ধরেন বাংলাদেশের 99
9% মানুষ এই যুদ্ধের পক্ষে এবং যুদ্ধের সাথে ছিল, মাত্র 0.1% ছিল রাজাকার। তো ঠিক এইবারও আমি তাই মনে করি, নতুবা এবারে যে নির্বাচনটা হয়েছে বিএনপি এই পরিমাণ ভোট পেত না, যে পরিমাণ বিএনপি এতগুলো আসন পেয়েছে, ভোট পেয়েছে মানুষের, সুতরাং এটা ওরকম না, এটার সংখ্যাটা কম। যেটা হচ্ছে যে আমাদেরকে প্রায়োরিটি লিস্ট তৈরি করতে হবে, যে তার ভিতরে অপরাধের মাত্রাটা কি, কতটুকু অপরাধ পর্যন্ত আমরা তাদেরকে একটা, যেটাই বলি না কেন, ট্রুথ কমিশন করি বা যেভাবে হোক এটা করে তাদেরকে আমরা একটা ক্ষমা করে দেবো, যেটা 1971 সালেও কিন্তু রাজাকারদেরকে ক্ষমা করা হয়েছিল। আপনি জানেন 40 না 46,000 রাজাকার ছিল, তাদের ভিতরে 36,000 34,000 ওই সাধারণ চলে গেছে। এখন ঘটনা হচ্ছে বাকিগুলোকে আমরা আইনের আওতায় আনতে পারছি কিনা, নিয়ে আসতে পারছি কিনা। আমরা কিন্তু এখনো দেখছি যে একই অপরাধ একজন কারাগারে আরেকজন বাইরে ঘুরছে, যিনি বাইরে ঘুরছে তিনি আরো বড় অপরাধী, এবং বাইরে ঘুরছে আবার অনেক বড় অপরাধী, এবং সে কিন্তু বাইরে ঘুরছেই না, শুধু সে বাইরে যারা ঘুরছে তাদেরকে নিয়ে দল পাকাচ্ছে, এবং তাদেরকে আবার অনেক আমাদের মতো কিছু মানুষ আবার প্যাট্রোনাইজ করছে। তো এইটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। আমি মনে করি যে একটা জায়গা আমাদের স্ট্রিক্ট থাকতে হবে, সেটা হচ্ছে যে আমরা কোনোভাবেই আর এই ফেসিবাদের জন্ম হোক বা ফেসিবাদের কোনো মানুষ এই দেশে আবারও ফেসিবাদ কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত থাকুক, এটা আমরা হতে দিতে পারি না। নতুবা এই যে 1400 মানুষ বা 2000 মানুষ আত্মাহুতি দিলেন, আমরা আসলে তাদের রক্তের সাথে সরাসরি বেইমানিতে চলে গেল। আমি এই ইস্যুতে আলাপটা এখানে থামাই। ব্যারিস্টার সাজ্জাদ, একটা বিষয় একটু জানবো আপনার কাছ থেকে। আমরা এই তো কিছুক্ষণ আগেই খবর পাচ্ছিলাম, আতাউল্লাহ শাহ তিনি ছিলেন এনসিপি গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব। আমি ছিলেন বলছি এই অর্থে যে তাকে বহিষ্কার করা হয়েছে এনসিপি থেকে। তার অপরাধ কি ছিল? তিনি একটা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপির এত গুরুত্বপূর্ণ একজন নেতা যদি উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকেন এবং পরে গিয়ে তাকে বহিষ্কার করা হয়, এবং সেই এনসিপি যদি 11 দলের মধ্যে থাকে, এটা আসলে 11 দলের ভাবমূর্তি বলুন বা তাদের দায় নিতে হবে কিনা, দায় থাকবে কিনা, কি বলবেন? ধন্যবাদ। এটা বেসিক্যালি যিনি এখন বাংলাদেশে কিন্তু কয়দিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, দেখেন সারা বাংলাদেশে আপনি দেখবেন কালেমা পতাকা, খচিত পতাকা দিয়ে কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে বাংলাদেশের পতাকার সঙ্গে ব্লেন্ড করেও তৈরি করা হয়েছে, এরকম দুজনকে আটক করা হয়েছে। আমার কথা হচ্ছে এই যে গেরুয়া পতাকা যেই দর্জির দোকানে তৈরি হচ্ছে, সেই দোকানেই কিন্তু এই কালেমা খচিত পতাকাগুলো তৈরি হয়ে ষড়যন্ত্র পাকানো হচ্ছে। ষড়যন্ত্র মূলটা কিন্তু এক জায়গা থেকেই হচ্ছে, বাংলাদেশকে অস্থির করা। সেটা যদি এনসিপিতে লুকিয়ে থাকে, এনসিপি অবশ্যই তাকে বহিষ্কার করা উচিত, করেছেও, এবং সাথে সাথে আইনের আওতায় তাকে আনা উচিত, হয়তো বা এনেছেও, এবং আমি যতদূর জানি তাকে রিমান্ডও নেওয়া হয়েছে। এখন 11 দলীয় জোটের কথা যেটা বলছেন, অবশ্যই তাদের উচিত এই ব্যাপারে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া, এবং স্টেটমেন্ট দিয়ে তাদের যদি কোনো কথা থাকে সেটা অবশ্যই জানানো উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে কিন্তু একটা অস্থির করার জন্য পায়তারা চলছে, এবং এইটা যে কোনো মাধ্যমে, যে কোনো মেকানিজমে করার জন্য হয়তো প্ল্যান করবে। কারণ দেখেন, এনসিপির একটা প্রোগ্রামে কিন্তু আমরা গাজীপুরে যে সমাবেশ, সেখানে কিন্তু আমরা বোমা হামলা হতে দেখেছি। এগুলো কিন্তু শুরু হচ্ছে, যেটা আমরা গত 2006 সালে শেষ হয়েছে, সেই শেষের শুরুটা এখানে হচ্ছে আবার। এখন সেজন্য সরকারকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন ব্যারিস্টার সাজ্জাদ, সমস্যা হচ্ছে কি, যখন সাভারে এই ঘটনাটা ঘটলো, তখন এখানে আসলে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেত্রী অ্যাডভোকেট হুমায়রা তিনি ছিলেন, এবং তার বক্তব্য, এনসিপিরই বক্তব্য, তিনি বলছিলেন যে এখানে সরাসরি প্রশাসনের যোগসাজশ রয়েছে, ফ্যাসিবাদের এই পতিত শক্তি প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছে, যে কারণে লাইট বন্ধ করে দিয়ে ককটেল ফাটানো হয়েছে। মানে আমরা যদি এখনই এরকম পলাতক শক্তি, পতিত শক্তিকে সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে কি বলবেন, মানে ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে? আসলে হচ্ছে কি, এই কথাটা আসতো না শুধু বোমাটা ফুটলে বা ককটেলটা ফুটলে, সাথে কারেন্ট বন্ধ হয়ে যাওয়া। কারেন্টের সুইচ তো আর গভর্নমেন্ট অথরিটির কাছে ছাড়া আর কারো কাছে থাকতে পারে না। এখন সেই জন্যই তারা এই স্টেটমেন্টটা দিচ্ছে। তারপর এখন গভর্নমেন্টের তো সুযোগ আছে ইনকোয়ারি করে ফিগার আউট করা, কেন কারেন্টটা ওই সময় বন্ধ হলো, কিভাবে বন্ধ হলো। অনেস্টলি জিনিসটা একটা ইনকোয়ারি করা উচিত আমি মনে করি। কারণ বাংলাদেশকে অস্থির করার জন্য
আমাদের পাশের রাষ্ট্র থেকেই অবশ্যই কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং তাদের হাজারো কোটি টাকা আছে, যেহেতু তারা বাংলাদেশ থেকে $300 বিলিয়ন মানি লন্ডারিং করে নিয়ে গেছে। একটু আগে আমার সহ আলোচক বলছিলেন তাদেরকে ক্ষমা করে দেওয়া যায় কিনা, যারা করেছে তাদের সংখ্যাটা খুবই কম। আসলে সংখ্যা কম আর বেশি নয়, ডিগ্রি অফ অফেন্স, যেটা আমার সিনিয়র অসীম স্যার বলছিলেন যে এখানে যে নিচে লেভেলে আছে তার অফেন্সটা কতটুক। তাই সে যদি একজন মানুষকে মেরে ফেলার মতো অফেন্স করে থাকে তাহলে তাকে ক্ষমা করার সুযোগ আছে কিনা, সেটা যদি এরকম কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয় তাহলে সেখান থেকে অবশ্যই ইয়া হবে। যেমন আপনি দেখেন কদিন আগে, আমি জাস্ট একটা মিনিট সময় দিলে, সেটা হচ্ছে দেখুন ফাইনাল ইনকোয়ারি রিপোর্ট, যেটা আমাদের গুম কমিশনের রিপোর্ট হয়েছে, সেখানে গুম কমিশনের রিপোর্ট আপনি যদি দেখেন তাদের একটা রিপোর্টে যেমন দেখা যাচ্ছে কি তাদের ওই রিপোর্টে 7.2.1 প্যারায় আপনি ধরেন অপহরণটা শুরু হয়েছে কেমন, 2010 সালে মাত্র 2 জন অপহরণ করেছিল, 2011 সালে মাত্র 2 জন, সেটা 13 সালে এসে 4 জন, 14 সালে এসে 9 জন, 15 সালে এসে 19 জন, 16 সালে এসে এটা হচ্ছে 38 জন, 17 সালে 54 জন, আবার যখন দিল আমেরিকা যখন সেনশন দিল সেটা আস্তে আস্তে কমে 18 সালে 32, 19 সালে 36, 20 সালে 13, 21 সালে 17, আবার 22 সালে এসে 24 জন, 23 সালে তখন 23 সালে 6 জন। এইভাবে এই যে অপহরণগুলো হচ্ছে, এরপর হচ্ছে বলপূর্বক গুম হয়েছে। 24 খবর কি আছে? 2024 সাল, 2025 সাল, 2024 এখানে তাদের রিপোর্টে তারা উল্লেখ করেনি, কিন্তু অন্য জায়গায় আছে, অপহরণ না কিন্তু গুমের কথাটা আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ইনসিডেন্টগুলো হচ্ছে এগুলো কিন্তু শুধু পুলিশ করেনি, সাথে সাথে তাদের দলীয় কর্মী এবং নেতারাও জড়িত ছিল। এবং এই জন্য বাংলাদেশে কিন্তু এখন এই আইসিটি ট্রাইব্যুনালে যে 27টা মামলা পেন্ডিং আছে, তার বাইরে কিন্তু আজ 1 থেকে 1,500 মামলা পেন্ডিং আছে, সেগুলোতে চার্জশিট দেওয়া এবং তাদেরকে আইনের আওতায় এনে যারা খালাস পাবে, কারণ যারা আওয়ামী লীগ করতো বা ফ্যাসিবাদ ছিল তারা অনেকেই তো আমাদের ভাই বন্ধু কলিগ, তাদেরকে সবাই তো আর অফেন্স করেনি, কিন্তু যে অফেন্সগুলো হয়েছে সেগুলোর বিচার যত তাড়াতাড়ি করবে এই সরকার, তত তাড়াতাড়ি জুলাইয়ের যে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে। কারণ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে এই সব কালপ্রিটদের বিচার করা, কারণ 1400 মানুষ মারা গেছে, তার মধ্যে হচ্ছে প্রায় 13% শিশু, 100 কতজন শিশু আছে। একদম, মানে আপনার এই বক্তব্যের সাথে সমাজের সব কটা জায়গায় আসলে এই সংস্কারের বিষয়টা গুরুত্ব দেওয়া হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে।